আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ ও দেশান্তরের বাইরে থেকে যারা শুনছেন আমাদের নিয়মিত ভয়ের ঘটনাগুলো, সবাইকে স্বাগতম আমাদের ভূতপোকা ইউটিউব চ্যানেলে। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা। স্বাগতম লিসেনার আরও একটি নতুন ঘটনায়। ঘটনাটি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি আফিয়া জারিন তানজুম। আমি ফরিদপুর থাকি। মা, বাবা এবং ভাই। আমার বাবা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন, তাই তিনি শেখ রাসেল ক্যান্টনমেন্টে থাকেন। আমরাও সেখানে ছিলাম, তবে আমার অ্যাডমিশনের জন্য ফরিদপুর আসতে হয়েছে। এবার আসি আসল ঘটনায়। আমি ছোট থেকে ঢাকায় বড় হয়েছি, তবে আমার শৈশব আর ৫ জনের মতো এত সুন্দর ছিল না। বাবা মা দুইজনই জব করতেন, সেহেতু আমি সারাদিন বাসায় একটা হেল্পিং হ্যান্ড আপুর সাথে থাকতাম। সেই আমাকে দেখাশোনা করতেন এবং স্কুলে নিয়ে যেতেন। কিন্তু আমি বেশিরভাগ সময়ই একা খেলতাম। আমার কোনো বন্ধু বা খেলার সাথী কেউই ছিল না। যখন আমি একা থাকতাম তখন আমার আশেপাশে একটা ছায়ামূর্তি দেখতাম এবং সবসময় ছোঁয়ার চেষ্টা করতাম, কিন্তু ছুঁতে গেলেই কেমন যেন মিলিয়ে যেত। বলে রাখি, আমরা আগে ঢাকা কচু খেতে থাকতাম। সেখান থেকে ঢাকা ১৪ নম্বর শিফট করি। নতুন বাসায় ওঠার আগে এমন কোনো সমস্যা ছিল না। নতুন বাসায় ওঠার পর থেকে সব সমস্যা শুরু। তো ঘটনায় আসি। আমি যখন ছায়ামূর্তিটার কথা আমার মা এবং আব্বুকে বলি, তারা বিষয়টা স্বাভাবিকভাবে নেয় এবং বলেন মনের ভুল এটা। কিন্তু পরপর ৩-৪ দিন যখন মাকে বলি, তখন মা আমাদের হেল্পিং হ্যান্ড আপুকে ডেকে জিজ্ঞেস করেন, তিনি সারাদিন আসলে কি করেন? আমার সাথে কে খেলে না খেলে কেন দেখে রাখেন না? সে যথারীতি উত্তর দেন, "কাকিমা, জেনিন তো একাই খেলে, ওর সাথে তো কেউ খেলে না।" একদিন সন্ধ্যায় মুন্নি আপু, মানে হেল্পিং হ্যান্ড যিনি, ছাদে কাপড় আনতে যায় এবং মাগরিবের আজানের পরেও সে ছাদে মোবাইলে গল্প করছিলেন এবং তখন কারেন্ট চলে যায়। আমি খাটের উপর উঠে বসে থাকি। কিন্তু হঠাৎ একটা স্পর্শ অনুভব করি তখন, এবং পেছনের দিকে তাকিয়ে শুধু একটা পশমযুক্ত বড় নখ বিশিষ্ট হাত দেখতে পাই। তারপর চিৎকার দিয়ে সেন্স হারিয়ে ফেলি। তারপর কিছু মনে নেই। চোখ মেলে মা আর মুন্নি আপুকে দেখতে পাই। আম্মুকে বলি, "কি হয়েছিল আম্মু?" তখন মুন্নি আপুকে ইচ্ছামতো বকা দেয়। কিন্তু সেদিন রাত থেকে আমার জ্বর শুরু হয়। আর কোনোভাবে কমেই না। একটানা ২ মাস মতো জ্বর ছিল। তারপর আব্বু আমাদের কাছের মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলে। আমাদের বাসায় নিয়ে আসেন এবং তিনি বলেন, আমার উপর ২ টা জিনের নজর পড়েছে। একজন নাকি ভালো আর অন্যজন নাকি খারাপ। তারা নাকি এই বাসায়ই থাকতেন অনেক দিন ধরে। তারপর ইমাম সাহেব আমার শরীর বন্ধ করে দেন। তারপর আর তেমন কোনো ঘটনাই ঘটেনি আমার সাথে বলা যায়। তারপর ২০১২ সালে আমার ছোট ভাই হয় এবং ২০১৬ সালে সমাপনী পরীক্ষার পর আমরা সপরিবারে রংপুর চলে আসি। আব্বুর পোস্টিংয়ের জন্য তখন অবধি সব ঠিকঠাক ছিল। এভাবে কেটে যায় ৩ বছর। কিন্তু হঠাৎ আমার আব্বু আর আম্মু সিদ্ধান্ত নেন যে তারা আলাদা থাকবেন। আমার লাইফটা আস্তে, আস্তে এলোমেলো হতে শুরু করে। যেহেতু আমার সামনে এসএসসি পরীক্ষা ছিল, তাই আমাকে স্কুল হোস্টেলে রেখে আব্বু শান্তিরক্ষা মিশনে চলে যায় এবং আমার মা কুষ্টিয়া চলে যান আমার ভাইকে নিয়ে। কিন্তু আমি রংপুরেই ছিলাম। আস্তে, আস্তে সবকিছুর সাথে মানিয়ে নিচ্ছিলাম। কিন্তু হুট করে আবার সবকিছু এলোমেলো হয়ে যায়। আমার রুমমেট সুসাইড করলে পুরো স্কুলের
সে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড ছিল। যেহেতু সেটা আমার আর্মিদের স্কুল ছিল এবং আমার রুমমেটের বাবাও নিজেও একজন আর্মি ছিলেন, তাই বিষয়টা নিয়ে অনেক ইনভেস্টিগেশন হচ্ছিল। কিন্তু স্কুলে থাকা আমার এক বান্ধবী বলল, "আমি সবটা জানি কিন্তু বলছি না।" এভাবে আমার উপরে প্রেশার আসা শুরু করলো। একদিকে ফ্যামিলি প্রেশার, অন্যদিকে বেস্ট ফ্রেন্ড হারানোর যন্ত্রণা, আবার মিথ্যে ইনভেস্টিগেশন, সব মিলিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং আমি এতটাই ডিপ্রেশনে চলে গেলাম যে আমাকে ২৫ দিন একটানা সাইকিয়াট্রিস্ট বিভাগে ভর্তি থাকতে হয়েছে। সবশেষে এসএসসি এর আগে আমি রংপুর থেকে চলে আসি আর আমার ওই ইয়ারটা লস যায়। তখন আমার অবস্থা দেখে আমার আম্মুও কুষ্টিয়া থেকে চলে আসে আমার দাদু বাড়িতে। এভাবে কিছুদিন চলার পর আমি আবার সেই ছোট্টবেলার সমস্যাগুলোর সম্মুখীন হই। ভালো জিনটা আমাকে ছেড়ে দিলেও খারাপ জিনটা ছাড়ে নাই। আমি ঘুমাতে পারতাম না, একা ঘরে থাকতে পারতাম না, দম বন্ধ হয়ে আসতো। রাতে মনে হতো আমার শরীরে কেউ একজন স্পর্শ করছে। সকালে উঠে দেখতাম আমার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত, নখের আঁচড়, খামচির দাগ। আমাকে ঘরে থেকে নিয়ে যাচ্ছে। এমন অনেকবার হয়েছে আমি ঘর থেকে বের হয়ে মাঠের মাঝে গিয়ে সেন্স হারিয়ে ফেলেছি। আমার ছোট কাকু আর দাদু গিয়ে খুঁজে নিয়ে আসতেন। আমার অবস্থা দিন, দিন খারাপ হতে শুরু করলো। কোনো তদবিরে কোনো কাজই হচ্ছিল না। আমার মা ভাবলো এটা আমার মানসিক সমস্যা। তাই সে ৪-৫ জন সাইকিয়াট্রিস্ট দেখিয়েছেন কিন্তু কোনো কাজই হয়নি। আমি স্বপ্নে দেখতাম কেউ আমাকে নিয়ে যাচ্ছে একটা অচেনা জায়গায়। আর আমি চিৎকার করলেও কেউ যেন শুনতেই পাচ্ছে না। এভাবে ঘুম ভেঙে গেলে তাকিয়ে দেখতাম সেই অবয়বটা আমাকে দেখছে। আমি চিৎকার করার শক্তিটুকু পেতাম না। তারপর সবচেয়ে ভয়ংকর ঘটনা ঘটল ২০২২ এর ৩১শে ডিসেম্বর। আমার সব কাজিনরা মিলে ভাবলো একটা ছোট্টখাটো আয়োজন করে নতুন বছর সেলিব্রেট করবে। সবাই স্পিকারে গান শুনছিল আর ডান্স করছিল। আমি এবং আমার একজন ভাবি রান্নাঘরের দায়িত্বে ছিলাম। ভাবি রান্নাঘর থেকে বেরিয়ে ডিম আনার জন্য রান্নাঘর থেকে ২-৩ ঘর পেরিয়ে একটা ঘর ছিল। সেখান থেকে ডিম আর কিছু জিনিস আনছিল। তখন আমি রান্নাঘরে একা। হঠাৎ পেছন ঘুরে দেখি আমার পাশে সেই অবয়বটি। আমি চমকে উঠি। আমি সরে যাওয়ার চেষ্টা করলে আমাকে অর্ধেক দেওয়াল পর্যন্ত উঠিয়ে ফেলে, তারপর নিচে ছুঁড়ে ফেলে দেয়। আমি চিৎকার করছি, কেউ যেন শুনতে পারছে না আমার চিৎকার। আমাকে নিয়ে যাওয়া আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পারেনি। তখন রান্নাঘরে ভাবি এসে আমার অবস্থা দেখে সবাইকে ডেকে আনে এবং একজন হুজুর দিয়ে আবার শরীর বন্ধ করে দেয়। তারপর দিন সেই হুজুরের কথা মতো আমরা কুমিল্লা কুজুরদিয়া যাই এবং সেখানকার হুজুর যা, যা করতে বলেন সেই সব নিয়মগুলো পালন করি এবং ৬টা কৌটা দেন, সেই কৌটা ৪টা বাড়ির ৪ কোণায় পুঁতে দিতে বলেন। বাকি ২টা কৌটা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে মধুমতি নদীতে ফেলে দিতে বললেন এবং তার কথা মতো সব করা হলো। তারপর থেকে আমার আর তেমন কোনো সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এখনও ভালো আছি। তবে মাঝে, মাঝে স্বপ্ন দেখি কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। তো এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। স্বাগতম লিসনার আরও একটি নতুন ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন শাওন ভাই। উনি যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছি। বলছেন শাওন ভাই, ছোটবেলা থেকে মানুষের মুখে, মুখে শুনে আসছি যে অমাবস্যার রাতে নাকি অনেক ভয়ানক ঘটনা ঘটে। গ্রামে বড় হয়েছি, দেখতাম অমাবস্যার রাতে পারতপক্ষে কোনো বাবা-মা তাদের সন্তানকে সন্ধ্যার পর বের হতে দিত না। এটা কেমন সেটা নিয়ে কথা বলব না। বাবা-মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। তো এমনই এক অমাবস্যার রাতে আমি আর আমার ভাগ্নে রাতুল নিয়ত করি যে আজকে একটু অ্যাডভেঞ্চার হয়ে যাক। দেখা যাক আসলে কি হয়, মানুষ যা বলে তা কি আসলেই সত্যি। তো রাত ঠিক কটা বাজে খেয়াল নেই।
আমাদের মসজিদের সামনে ২টা বড় বড় পুকুর আছে। আসলে ২টা না, ৩টা পুকুর হবে। বর্ষার সময় যখন পানি বাড়ে নদীতে, তখন পানির অনেক চাপে মাঝে মাঝে পুকুরের একটা জায়গা আছে যেখান দিয়ে এক পাশের পানি আরেক পাশে পাইপ দিয়ে সংযোগ করে পাঠানো হয়। তো মসজিদের সামনে দিয়ে আসছিলাম, নদীর পাড়ে যাব তাই। হুট করে মাটি ভাঙার আওয়াজ কানে আসলো দুইজনের। অনেক জোরে আওয়াজ হয়েছে। যেখানে পাইপ দেওয়া সে সেদিকেই ফ্ল্যাশ ধরলাম। প্রায় অনেক দূর, কিছু বোঝা গেল না। কিছু গায়ে না মাখায়া আগায় যাইতে নিছি, অমনি আবার জোরে শব্দ। আগেই বলেছি এখন শীতকালের মতো, পানি নাই, সো এত জোরে শব্দ হওয়ার কোনো কারণই নাই। বিষয়টা স্কিপ করলাম নর্মাল ভেবে, কারণ এসব ঘটনা হইতেই পারে। গেলাম নদীর পাড়ে। জেলেদের অনেক নৌকা ওখানে বাঁধা থাকে। আমার ভাগ্নে চাচার নৌকায় উঠে বসেছিলাম। এমনিই কথা বলছিলাম দুইজন। হুট করে সামনে নদী থেকে একটা শব্দ শুনতে পাই। পানির মধ্যে কারো হাঁটার শব্দ, থপ 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 করে। তো দুজনেই একটু ভয় পাচ্ছিলাম, বোঝা যাচ্ছিল না ঠিক মতো। তাও দুইজন ২টা ফোনের ফ্ল্যাশ জ্বালায়ে কোনো রকম দেখার চেষ্টা করলাম। পানির মধ্যে অনেক বড় একটা অবয়বের মতো দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন ওই চরের উপর থেকে এপারে আসার চেষ্টা করছে। দুজনই একটু ভয় পেলাম। স্বাভাবিক ব্যাপার ভয় পাওয়া, কারণ এখানে তো আর কেউ নেই। একে তো অমাবস্যার রাত, তার উপর ছোট থেকে এই রাত নিয়ে অনেক কথাই শুনতাম। হিন্দু ধর্মের অনেকে নাকি এই দিনে অনেক ধরনের কালো জাদু শিখত বা করত, তাই একটু ভয়ও পেয়েছিলাম। পরে শব্দ আরো বাড়তে লাগলো। ধীরে ধীরে উঠে দাঁড়ালাম নৌকা থেকে দুজন। অবয়বটাও অনেকটা কাছাকাছি এসে পড়ছিল। তখনই বেশি খারাপ কিছু হওয়ার আগেই আমাদের পিছন থেকে একজন লোক আসে। অবশ্য আমাদের চেনা লোকই। ওনারও নৌকা ছিল ওখানে। ওনার হাতে বড় টর্চ লাইট ছিল। ওইটা ওইদিকে ধরে জোরে চিল্লানি মারেন, ওই কে রে ওখানে, এটা বলে। উনিও হয়তো কিছু অনুভব করছিলেন যে ওখানে কিছু একটা আছে। তখনই সে অবয়ব দৃশ্যটা গায়েব হয়ে যায়। এসব দেখে আমরা দুইজন দিছি ভো দৌড়। পরে এক দৌড়ে বাড়ি চলে যাই। অবশ্য কাউকে কিছু বলি নাই, শু- শুনলে বকাবকি করতো এই ভয়ে। তো এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। এরকম ভয়ের ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।